হ্যালো এভরিওয়ান। এই চ্যাপ্টারে আজকে আমার এই চ্যানেলে আমি ক্লাস 11-এর বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেই সেমেস্টার 2 আছে তার সিলেবাস টোটালটা কমপ্লিট করার একটা ইচ্ছা প্রকাশ করেছি। তাই আজকে তোমাদের যেই চ্যাপ্টারটা আমি শুরু করব সেটা হচ্ছে রেডক্স রিয়াকশন, যেটা ক্লাস 11-এর ইউনিট 3-তে রয়েছে এবং সেম 2 এর জন্য সেটা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের মেন উদ্দেশ্য যেটা এইম হচ্ছে সেটা হচ্ছে এর অ্যাপ্লিকেশন। যে এই চ্যাপ্টারটা আমি এক্স্যাক্টলি কেন শিখছি, এর 1 নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে যদি আমাদেরকে ক্লাস ক্লাস 12-এর তড়িৎ রসায়ন এই চ্যাপ্টারটা যদি পড়তে হয় তাহলে এর জন্য আমার রেডক্স রিয়াকশানের সাহায্য লাগবে এবং মূল কনসেপ্টে তুল্যাঙ্ক ভার নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এই রেডক্স রিয়াকশনের যে অক্সিডেশন স্টেট এবং অক্সিডেশন নাম্বার সেটাও আমাদের কাজে দেবে। এই তুল্যাঙ্ক ভার এবং তড়িৎ রসায়নের যে চ্যাপ্টারটা সেটা বোঝার জন্য আমাদের রেডক্স রিয়াকশন কিন্তু খুব জরুরি। আর সেই চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 11-এর সেমেস্টার 2 এর জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ সেমেস্টার 2-তে এই চ্যাপ্টারটা থাকবে। আমি আমার চ্যানেলে এই যে রিয়াকশনসটা রয়েছে তার ডিটেল ডিসকাশন করে দেবো, যেখানে আমি একটা লেকচারে প্রত্যেকটা টপিক সম্বন্ধে ধরে ধরে আমি পড়াবো এবং আশা করা যায় যে তোমরা সেটাকে ইজিলি বুঝতে পারবে। আর এই চ্যাপ্টারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি আমি পড়িয়ে দেবো। তাই তোমরা সাথে থাকো, আমি এই চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। তাহলে এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদেরকে দেখতে হবে যে চ্যাপ্টারে অ্যাকচুয়ালি আছে কী কী, আমরা কী কী পড়ব। প্রথমেই পড়ব এর ডেফিনেশন বা সংজ্ঞা। যে কোনো রিয়াকশন পড়তে গেলে তার সংজ্ঞা দরকার হয়, তাই তার ডেফিনেশন সম্বন্ধে একটা আমাদের আইডিয়া থাকতে হবে। তারপরে পড়বো আমরা অক্সিডেশন স্টেট এবং অক্সিডেশন নাম্বার কী জিনিস। তারপরে এই অক্সিডেশন স্টেট এবং অক্সিডেশন নাম্বার যে এর গণনা সেটা আমরা শিখব কীভাবে গণনা করি। তারপরে আসবে অক্সিডেশন নাম্বারের অ্যাপ্লিকেশন। ওই যে আমি বললাম যে তড়িৎ রসায়নের ক্ষেত্রে এবং তুল্যাঙ্ক ভার নির্ণয়ের ক্ষেত্রে এই অক্সিডেশন নাম্বারটা কিন্তু খুব জরুরি। এই অক্সিডেশন নাম্বার না জানলে আমরা তুল্যাঙ্ক ভার বার করতে পারবো না। তাহলে অক্সিডেশন নাম্বারের অ্যাপ্লিকেশনটা আমাকে জানতে হবে। তারপরে আসবে যে এই যে রিয়াকশানটা, যেখানে রেডক্স রিয়াকশন বলছি, যেটা জারণ আর বিজারণ বিক্রিয়া, সেই রিয়াকশানটা কি, জারণ কি, বিজারণ কি, সেটা সম্বন্ধে জানবো। জারণ এবং বিজারণ বিক্রিয়ার কিছু প্রকারভেদ বা টাইপস আছে সেটা শিখব এবং সব শেষে শিখব হচ্ছে এই যে রেডক্স রিয়াকশন এর ব্যালেন্স করা বা সমতা বিধান করা। তাই তোমরা এই ভিডিওটাতে থাকো, আমি প্রত্যেকটা কনসেপ্ট ইচ বাই ইচ প্রত্যেকটা লেকচারে আমি পুরোটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করা যাক আজকের প্রথম লেকচার, যেটা পড়াবো রেডক্স রিয়াকশন। এই ভিডিওতে আমি কি কি পড়াবো, টপিকস উইল বি কভার্ড ইন দিস ভিডিও। 1 নম্বর অক্সিডেশন আর রিডাকশন কি সেটা জানবো। অক্সিডেশন এবং অক্সিডেশন স্টেট এবং অক্সিডেশন নাম্বার সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা নিয়ে আসবো। ক্যালকুলেশন, কিসের ক্যালকুলেশন, অক্সিডেশন স্টেট এবং অক্সিডেশন নাম্বারের যে ক্যালকুলেশনের মেথড সেটা পুরোটাই এই ভিডিওতে আমি তোমাদেরকে করাবো। তাই শুরু করছি এই চ্যাপ্টার। ওকে, তাহলে যেই চ্যাপ্টারটা পড়ছি সেটার নাম হচ্ছে রেডক্স রিয়াকশন। রেডক্স রিয়াকশন কাকে বলে? রেডক্স, যদি আমরা সিম্পলভাবে রিয়াকশনটাকে দেখি, রেড আর অক্স, রেড কোথা থেকে এসছে, রিডাকশন থেকে এসছে, আর অক্স এসছে অক্সিডেশন থেকে। তাহলে কোনো বিক্রিয়া, যেই বিক্রিয়ায় রিডাকশন, রিডাকশনকে আমরা বলি বিজারণ। কি বলি? বিজারণ। আর অক্সিডেশনকে আমরা বলি জারণ।
তাহলে এমন কোনো বিক্রিয়া যেসব বিক্রিয়ায় রিডাকশন এবং অক্সিডেশন হয়, শুধু কি হয় না, সেই সমস্ত বিক্রিয়ায় রিডাকশন এবং অক্সিডেশন শুধু হয় না, কিভাবে হয়, একসাথে হয়। তাহলে যে সমস্ত বিক্রিয়াগুলিতে জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে তাদের জারণ বিজারণ বিক্রিয়া বলে। তাহলে যে কোনো বিক্রিয়ায় রিডাকশন, বিজারণ এবং অক্সিডেশন এরা যদি একই সাথে হয় তাহলে তাকে কি বলবো, রেডক্স রিয়াকশন। ঠিক আছে, বেশ। তাহলে এই রেডক্স রিয়াকশন জিনিসটা বুঝতে গেলে আমরা এখানে দুটো টার্মের সাথে অবগত হলাম। একটা হচ্ছে জারণ আর একটা হচ্ছে বিজারণ। তাহলে জারণ আর বিজারণ কি জিনিস? এই জারণ আর বিজারণ বুঝতে গেলে, এই জারণ আর বিজারণটা যদি আমরা বুঝতে চাই, অক্সিডেশন যাকে বলছি জারণ এবং রিডাকশন যাকে বলছি বিজারণ, তাহলে এই অক্সিডেশন এবং রিডাকশন বুঝতে গেলে আমাকে সবার প্রথমে জানতে হবে অক্সিডেশন স্টেট এবং অক্সিডেশন নাম্বার। সবার প্রথমে কী জানতে হবে, অক্সিডেশন স্টেট এবং অক্সিডেশন নাম্বার কী। এই দুটো জিনিস জানার পরেই আমরা রেডক্স রিয়াকশন বা জারণ আর বিজারণ সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা পাবো। তাহলে প্রথমেই আমাদেরকে জেনে নিই যে অক্সিডেশন স্টেট এবং অক্সিডেশন জারণ কী জিনিস, অক্সিডেশন নাম্বার কী জিনিস। তাহলে ফার্স্টে আসছি অক্সিডেশন স্টেট। যাকে জারণ অবস্থা বলে, আর এটাকে আমরা ডিনোট করব O.S দিয়ে, অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট কী জিনিস, কোনো পরমাণুর মধ্যে, কোনো একটি পরমাণুর মধ্যে তার নিজস্ব আধানকে যদি সিম্পলভাবে বলি অক্সিডেশন স্টেট বলে। তাহলে কোনো একটি পরমাণুর মধ্যে তার নিজস্ব আধানকে কি বলে, অক্সিডেশন স্টেট বলে। এবং এই যে আধান, এই যে আধানটা আছে, আধান বা চার্জ, সেটা কার জন্য আসে, কিসের জন্য আসে, ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। তাহলে অক্সিজেন স্টেট যদি সিম্পল ভাষায় বলি, বা অক্সিজেন স্টেট বা জারণ অবস্থা কী বলবো, কোনো একটি পরমাণুর মধ্যে তার যে নিজস্ব আধান, সেই আধানকে আমরা অক্সিজেন স্টেট বলি। এবং এই নিজস্ব আধানটা আসে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য। আমরা জানি এই পৃথিবীতে যতগুলো অ্যাটম আছে প্রত্যেকটার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্ট। যদিও পাউলিং স্কেলে কোনো কোনো এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি সমান দেখালেও আমরা বলবো যে যতগুলো এলিমেন্ট আছে তার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কোনোদিনও সেম হবে না, এক্স্যাক্টলি সেম বলবো না। যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্ট হবে। এবং ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্ট কী করে, এক্স্যাক্টলি কী কাজ করে, ধরে নাও একটা এলিমেন্ট আছে এ, একটা এলিমেন্ট আছে বি। বললাম যে বি এর ইলেকট্রোনেগেটিভিটি এ এর থেকে বেশি। যদি এটা হয় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্যে কেউ ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে, আবার কেউ ইলেকট্রন ডোনেট করবে। কার উপর ভিত্তি করে, ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সের উপর ভিত্তি করে। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট বা আকর্ষণ করবে, যার ইলেকট্রোনেগেটিভিটি কম সে ইলেকট্রনকে দিয়ে দেবে। এবং ইলেকট্রন দেওয়া নেওয়া, এই যে ইলেকট্রনের দেওয়া এবং নেওয়া, এই দেওয়া নেওয়ার জন্য কি তৈরি হবে, চার্জ ডেভেলপ হবে। এবং চার্জ ডেভেলপ হওয়ার জন্যই যে চার্জ ডেভেলপ হচ্ছে, সেই চার্জটাকে কী বলছি, একটা পরমাণু তৈরি হয়েছে, এর মধ্যে প্লাস চার্জ তৈরি হতে পারে, এর মধ্যে মাইনাস চার্জ তৈরি হতে পারে। তাহলে এই যে চার্জ তৈরি হলো কোনো একটা পরমাণুর মধ্যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সের জন্যে, সেই আধানটাকেই বলছি আমার সেই পরমাণুটার অক্সিজেন স্টেট। তাহলে অক্সিজেন স্টেট কিছুই না, অক্সিজেন স্টেট হচ্ছে একটা চার্জ সেই পরমাণুটার মধ্যে। ক্লিয়ার হলো? আর এই চার্জটা কার জন্যে আসছে,
ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য আসছে। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে ইলেকট্রনকে আকর্ষণ করবে, আর যার ইলেকট্রোনেগেটিভিটি কম সে ইলেকট্রন প্রদান করবে। তাহলে এই ইলেকট্রন আদান এবং প্রদানের মাধ্যমে কোনো পরমাণুর মধ্যে যে চার্জ ডেভেলপ হচ্ছে সেই চার্জটাকেই বলছি আমরা সেই পরমাণুটার অক্সিডেশন স্টেট। আই হোপ এই জিনিসটাকে বোঝা গেল। এটাকে আরও ভালোভাবে যদি বুঝতে চাই তাহলে একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। ধরে নাও সোডিয়াম, এর পরমাণু ক্রমাঙ্ক কত? 11। আর একটা আছে ক্লোরিন, এর পরমাণু ক্রমাঙ্ক কত? 17। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কী করব? 2,8,1। এর ইলেকট্রন বিন্যাস কত? 2,8,7। যে কোনো পরমাণু চায় তার বাইরের কক্ষের ইলেকট্রনকে কী করতে? অষ্টক পূর্তি করতে, অথবা বাইরের কক্ষের যে ইলেকট্রন বিন্যাস আছে সেটা কী করতে চায়? তার 8 করতে চায়, অথবা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মতো ইলেকট্রন বিন্যাস করতে চায়। তাহলে এর বাইরের কক্ষে কটা আছে? একটা ইলেকট্রন আছে। তাহলে এ যদি সহজে একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে এর ইলেকট্রন বিন্যাস 2,8 হয়ে যাবে, যেটা নিয়নের ইলেকট্রন বিন্যাসের সাথে সমান। এইসব, হ্যাঁ। আর এই যদি একটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে এর বাইরের কক্ষে কটা চলে আসলো? 8টা চলে আসলো। তার মানে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। তার মানে কি? দুটো স্টেবল হয়ে গেল। আর যে কোনো এলিমেন্ট চায় স্টেবল হতে, তাহলে এ তার স্টেবিলিটি গেইন করবে কিভাবে? তার একটা ইলেকট্রন দানের মাধ্যমে। যখন একটা ইলেকট্রন দেবে এ কী হয়ে যাবে? Na+ হয়ে যাবে। আর ক্লোরিন কী করবে? সেই একটা ইলেকট্রন নিয়ে নেবে, তাহলে কী হয়ে গেল? Cl- হয়ে গেল। তাহলে Na আর Cl যখন যৌগ গঠন করবে, কম্পাউন্ড গঠন করবে, তাহলে N এর মাথায় কী চার্জ এসছে? প্লাস চার্জ। Cl এর মাথায় কী চার্জ এসছে? মাইনাস চার্জ। কেন? কারণ সোডিয়াম তার স্টেবল ইলেকট্রন কনফিগারেশন গঠন করেছে কি? একটা ইলেকট্রন দেওয়ার মাধ্যমে। আর ক্লোরিন তার স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাকোয়ার করেছে একটা ইলেকট্রন নেওয়ার মাধ্যমে। তাহলে এর ওপরে যে চার্জটা তৈরি হলো, যে আধানটা তৈরি হলো, তাহলে সোডিয়ামের OS কত? +1। আর Cl এর OS কত? -1। তাহলে এই যে চার্জ ডেভেলপ হলো একটা পরমাণুর ওপর ডিউ টু ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স, এবং ইলেকট্রনিক ডিফারেন্সের জন্য একটা ইলেকট্রন দিকে টেনে নিল, তাহলে এই যে চার্জগুলোকে বলছি সেই পরমাণুটার অক্সিডেশন স্টেট। তাহলে যে কোনো পরমাণুর যদি অক্সিডেশন স্টেট আমাকে বলতে হয় কি, তাহলে সহজ ভাষায় বলবো যে কোনো পরমাণুর মধ্যে তার নিজস্ব চার্জ বা আধানকে তার অক্সিডেশন স্টেট বলবো। ক্লিয়ার? বেশ, এবার চলে আসবো অক্সিডেশন নাম্বার। তাহলে অক্সিডেশন নাম্বার কী জিনিস একটু ভালো মতো করে দেখে নিই। অক্সিডেশন নাম্বার কী জিনিস? অক্সিডেশন নাম্বার, ধরো একটা কম্পাউন্ড আছে A, B, B, C হতেই পারে। তাহলে এই কম্পাউন্ডটার মধ্যে AB আর AB সমান, তাদের মধ্যে ইলেকট্রন ডিফারেন্স নেই, তার মধ্যে তার মধ্যে চার্জ কী হবে? 0, 0 হবে। কিন্তু A ≠ C, A আর C কি একই? একদমই নয়। তাহলে A ≠ C যদি হয় তাহলে এর ইলেকট্রোনেগেটিভিটি ধরলাম B এর থেকে বেশি বা C এর থেকে বেশি। তাহলে এদের মধ্যে কি আছে? A আর C এর মধ্যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে, এবং এই দুটোর ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সের জন্য এই B আর এই B এর মধ্যে চার্জ ডেভেলপ হবে। সাপোজ ধরে নিলাম যে এর মধ্যে চার্জ ডেভেলপ হলো +4, এর মধ্যে চার্জ ডেভেলপ হলো +6। তাহলে টোটাল চার্জ অফ B কত? +10। আর অ্যাভারেজ চার্জ অফ 1B কত আসলো? +2 বাই কটায় B আছে? 2টো, তাহলে +5। তাহলে কোনো একটা অ্যাটমের মধ্যে, কোনো একটা অ্যাটমের যে গড় আধান, যে গড় আধান তাকে আমরা কি বলছি? অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। একে আমরা কি বলছি? জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যা কি? কোনো অ্যাটমের, কোনো একটি অ্যাটমের, কোনো একটি অ্যাটমের বা পরমাণুর মধ্যে তার গড় আধানকে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বলে। তাহলে
কনসেপচুয়াল ডিফারেন্স বুঝতে পারলে অক্সিজেন স্টেট আর অক্সিডেশন নাম্বার মধ্যে, অক্সিজেন স্টেট ডেভেলপ হচ্ছে তাদের মধ্যে নিজস্ব আধানের জন্য, আর সেটা আধান কার জন্যে হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য হচ্ছে। আর অক্সিডেশন নাম্বার কি, একটা যৌগ আছে, এই যৌগটা আছে, এর মধ্যে +6 আর এই বিটার মধ্যে +4 তৈরি হয়েছে, এবং তার যে গড় করছি সেটা হচ্ছে +5। এই +5টা কি এক্স্যাক্টলি এর ওপর আছে? নেই। এই +5টা কি এক্স্যাক্টলি এর ওপর আছে? নেই। তাহলে এক্স্যাক্টলি নেই। তাহলে এই যে অক্সিডেশন নাম্বারটা, এটা আমি কার মাধ্যমে পেলাম? এটা একটা ম্যাথমেটিক্যাল প্রসেসের মাধ্যমে পেলাম, ম্যাথমেটিক্যাল প্রসেসের মাধ্যমে পেলাম, সামেশনের মাধ্যমে পেলাম, অ্যাভারেজের মাধ্যমে পেলাম। তাহলে এখানে একটা মাইনর ডিফারেন্স কী হতে পারে যদি বলি, যদি দেখো অক্সিডেশন স্টেট, সেটা রিজন কি? রিজন হচ্ছে ইলেকট্রন কাউকে দিয়েছে। ইলেকট্রন কী দিতে পারে? একটা, দুটো, তিনটে পূর্ণ সংখ্যা দিতে পারে। কিন্তু কোনোদিনও কি দেখেছো ইলেকট্রনের যে ডোনেটটা হবে সেটা কোনোদিনও +12 হয়েছে, বা 3/2 হয়েছে, বা ফ্র্যাকশন হয়েছে? কোনোদিনও হয়নি। ইলেকট্রনের আদান প্রদান সবসময়, ইলেকট্রনের আদান প্রদান সবসময় কার মাধ্যমে হয়? পূর্ণ সংখ্যার মাধ্যমে হয়। হয় একটা ইলেকট্রন দেবে, হয় দুটো ইলেকট্রন দেবে, অথবা তিনটে ইলেকট্রন দেবে। কোনোদিনও অর্ধেকটা ইলেকট্রন, 3/2 ইলেকট্রন কোনোদিনও দেয় না। যেহেতু অক্সিডেশন স্টেট তৈরি হয় ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে, মানে চার্জ ডেভেলপ হচ্ছে, আর ইলেকট্রন আদান প্রদান সবসময় পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা কি বলতে পারি? অক্সিডেশন স্টেট অলওয়েজ হোল নাম্বারে আসবে, ফ্র্যাকশনে আসবে না। কিন্তু অপরদিকে যদি অক্সিডেশন নাম্বার বলি, অক্সিডেশন নাম্বার তো অ্যাভারেজের মাধ্যমে এসছে, এটা অ্যাভারেজ করেছি, এখানে +5 এসছে অ্যাভারেজ করে। কিন্তু যদি এমন হতো, যদি এমন হতো যে এই সেম কম্পাউন্ড, এবং কোনো না কোনোভাবে দেখা গেল এর মাথায় +3 হয়েছে, এর মাথায় +4 হয়েছে, তাহলে অ্যাভারেজ কত? অ্যাভারেজ হচ্ছে +7/2। তাহলে ফ্র্যাকশন পেলাম কি পেলাম না? পেলাম। তাহলে অক্সিডেশন নাম্বার যেহেতু একটা ম্যাথমেটিক্যাল প্রসেস, এবং তার অ্যাভারেজ করে তার একটা অ্যাটমের মধ্যে আধান নিয়ে আসা হয়, সেটা ফ্র্যাকশন হতে পারে। তাহলে অক্সিডেশন নাম্বার কী হতে পারে? ফ্র্যাকশনাল হতে পারে। কিন্তু অক্সিডেশন স্টেট কোনোদিনও ফ্র্যাকশনে আসবে না। তাহলে আমি বুঝতে পারলাম যে অক্সিডেশন নাম্বার এবং অক্সিডেশন স্টেটের মধ্যে পার্থক্যটা কি, এবং অক্সিডেশন নাম্বার এবং অক্সিডেশন স্টেট কাকে বলে। তাহলে এটাকে একটা সামারাইজ করে দিই, যে এখন পর্যন্ত আমরা কি শিখলাম? অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যা, জারণ অবস্থা। তাহলে পরমাণুর মধ্যে কি নিজস্ব আধান, কোনো পরমাণুর মধ্যে, কোনো পরমাণু না, কোনো একটি পরমাণুর মধ্যে। আর ON কি? অ্যাভারেজ চার্জ অন ওয়ান অ্যাটম। এটা হয়ে গেল অক্সিডেশন স্টেট এবং অক্সিডেশন নাম্বার। ক্লিয়ার হলো? এবার এর কিছু ডিফারেন্স আমরা দেখব। কি ডিফারেন্স? চলে আসো নেক্সট। এবার কিছু পার্থক্য আমরা দেখি, যে অক্সিডেশন নাম্বার এবং অক্সিডেশন স্টেটের মধ্যে কি পার্থক্য আছে। তাহলে সিম্পলি এখানে আমি লিখি অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যা, বারবার করে জারণ সংখ্যা বলছি, জারণ অবস্থা। এবং অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা। আচ্ছা, একটু আগে যে পড়লাম জারণ অবস্থা কি? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হচ্ছে, তার মধ্যে চার্জ ডেভেলপ হচ্ছে। তাহলে এইটা বেশি রিয়ালিস্টিক, মোর রিয়ালিস্টিক। এটা কি হবে? লেস রিয়ালিস্টিক। কারণ অ্যাভারেজ বার করছি তো। এই যে অ্যাভারেজ চার্জটা কোনো একটা পার্টিকুলার অ্যাটমের ওপর যে আছে তা না, কিন্তু অক্সিজেন স্টেট কি কোনো পার্টিকুলার অ্যাটমের ওপরে আছে। বোঝা গেল? তাহলে কে বেশি রিয়ালিস্টিক হবে? অক্সিডেশন স্টেট না অক্সিডেশন নাম্বার? অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা, জারণ অবস্থা বেশি রিয়ালিস্টিক কম্পেয়ার টু অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যার থেকে। ক্লিয়ার? তাহলে এর উপর যে চার্জটা তৈরি হয়েছে, অক্সিজেন স্টেট কি? চার্জের মাধ্যমে বোঝা যাচ্ছে কোনো পরমাণুর মধ্যে, কোনো একটি পরমাণুর মধ্যে তার নিজস্ব চার্জ। তাহলে অ্যাকচুয়াল চার্জ, আর এর মধ্যে কি অ্যাকচুয়াল চার্জ? এর মধ্যে কি চার্জ আসবে? অ্যাভারেজ চার্জ।
কারণ গড় আধান, অ্যাকচুয়াল চার্জ তো নয়, অ্যাভারেজ চার্জ অফ অ্যান অ্যাটম। অক্সিজেন স্টেট কি জিরো হতে পারে? অবশ্যই হতে পারে। যদি হোমো অ্যাটমিক মলিকিউল হয় তাহলে এই দুটোর মধ্যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স নেই, তাহলে এরও আধান জিরো, এরও আধান জিরো, তাহলে অক্সিজেন স্টেট কি জিরো হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অবশ্যই হতে পারে। কিন্তু ফ্র্যাকশনাল কোনোদিনও হতে পারবে না, অক্সিজেন স্টেট কোনোদিনও ফ্র্যাকশনাল হবে না। কিন্তু এখানে অক্সিজেন নাম্বার কী হতে পারে, জিরো হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভও হতে পারে, অথবা ফ্র্যাকশনও হতে পারে। কারণ অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যার একটা ম্যাথমেটিক্যাল প্রসেস, একটা অ্যাভারেজের মাধ্যমে করছি, তার জন্য নেগেটিভ, পজিটিভ, ফ্র্যাকশনাল সব কিছু হতে পারে। কিন্তু জারণ অবস্থা তার নিজস্ব চার্জ এবং আধান কোনোদিনও ফ্র্যাকশনাল আসে না। কেন আসে না? আমরা ইলেকট্রনের কমপ্লিট ডোনেশন বা কমপ্লিট অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে হয়। ক্লিয়ার? এবার সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অক্সিজেন স্টেটটা আমরা কীভাবে ডিটারমাইন করব? ডিটারমাইন করব স্ট্রাকচারের মাধ্যমে। আমরা যদি স্ট্রাকচার না জানি তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, অক্সিজেন স্টেট জানতে পারবো না কোনো পরমাণুর মধ্যে। ঠিক আছে? আর এটা কোন মাধ্যমে বার করব? এটা অ্যাভারেজ মানে সামেশন রুলের মাধ্যমে বলতে পারবো। তাহলে স্ট্রাকচার চাইলে স্ট্রাকচার রুল চাই। তাহলে যে কোনো পরমাণুর যদি আমরা জারণ অবস্থা বার করতে হয় তাহলে তার জন্য কি চাই? স্ট্রাকচার চাই। স্ট্রাকচার ছাড়া আমি কোনো পরমাণুর মধ্যে অক্সিজেন স্টেট বার করতে পারবো না। আর অক্সিজেন নাম্বার বার করতে গেলে আমার স্ট্রাকচারের দরকার নেই, আমরা অ্যাভারেজ করলেই পেরে যাব। তাহলে সামেশন রুলের মাধ্যমে করতে পারবো। বোঝা গেল? তাহলে এটা হলো ডিফারেন্স অক্সিডেশন স্টেট এবং অক্সিডেশন নাম্বারের মধ্যে। আই হোপ তোমার কাছে এই জিনিসটা আপাতত ক্লিয়ার হয়েছে। নেক্সটে চলে আসি ক্যালকুলেশন অফ অক্সিডেশন স্টেট এবং অক্সিডেশন নাম্বার। ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব? অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন করব এবং অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে আমরা দেখে নিই অক্সিডেশন স্টেট কীভাবে ক্যালকুলেশন করব। আমরা প্রথমেই বলেছিলাম যে অক্সিজেন স্টেট বার করতে গেলে কী করতে হবে? স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচার ছাড়া আমি বার করতে পারবো না। তাহলে যে কোনো একটা মলিকুল যদি বলি নাইট্রোবেনজিন, তাহলে এর যদি বলি যে নাইট্রোবেনজিনে প্রত্যেকটা ইচ অ্যাটমের ওএস ক্যালকুলেট করো, তাহলে প্রথমে কী জানতে হবে? এর স্ট্রাকচার জানতে হবে। তাহলে স্ট্রাকচারটা আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে জানবো, এখানে জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে স্ট্রাকচার আগে থেকে আমাকে জেনে নিতে হবে। তাহলে স্ট্রাকচার ছাড়া তো জানতে পারবো না, তাহলে স্ট্রাকচারটা কী হবে? আমাকে এই স্ট্রাকচার জানতে হবে। তাহলে স্ট্রাকচার জানতে গেলে প্রথমে আমাকে দেখতে হবে যে কোন বন্ধনের মাধ্যমে এরা যুক্ত হয়েছে। তাহলে স্ট্রাকচার ডিটারমাইন করতে গেলে আমাকে প্রথমে জানতে হবে বন্ধন বা বন্ড সম্বন্ধে আমাকে আলোচনা করতে হবে। তাহলে স্ট্রাকচার রুলে প্রথমে যেই কাজটা আসে সেটা হচ্ছে বন্ড। তাহলে আমরা জানি 3 টাইপস অফ বন্ড হয়। একটা হচ্ছে আয়নিক, একটা হচ্ছে কোভ্যালেন্ট, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট। মানে আয়নীয় বন্ধন, সময়োজী বন্ধন আর অসময়োজী বন্ধন। তাহলে স্ট্রাকচারের মধ্যে জানতে গেলে আমাকে জানতে হবে যে সেই যে কম্পাউন্ডটা আছে সেটা কোন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, আয়নীয় বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, না কোভ্যালেন্ট বন্ধনে যুক্ত হয়েছে, না কোঅর্ডিনেট বন্ধনে যুক্ত হয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের বন্ডিং সম্বন্ধে ধারণা করা। তাহলে ধরলাম প্রথম যে বন্ডিংটা আসছে সেটা হচ্ছে ইন কেস অফ আয়নিক বন্ড। তাহলে আয়নিক বন্ড বা আয়নীয় বন্ধনের ক্ষেত্রে প্রথমে কী আসে? আয়নীয় বন্ধনের ক্ষেত্রে কী আসে? ক্যাটায়ন আর অ্যানায়ন আছে, সবাই জানি। তাহলে ক্যাটায়ন আর কি আসে? অ্যানায়ন আসে। ক্যাটায়নের ক্ষেত্রে যেই চার্জটা হবে, যে আধানটা হবে সেটাই হবে তার কি? অক্সিডেশন স্টেট। অ্যানায়নের ক্ষেত্রে যেই চার্জটা হবে, যে আধানটা হবে সেটাই হবে তার কি? অক্সিডেশন স্টেট। যেমন এক্সাম্পল কি দিতে পারি? NaCl কি? +1 - 1। আবার কী হতে পারে?
MgCl2, Mgর কত +2, আমরা জানি দুটো ইলেকট্রন থেকে সেই ইলেকট্রন কনফিগারেশন তার স্টেবল হয়। আর ক্লোরিন সবসময় কটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে? একটা। তাহলে এখানে দেখে আমি এখানে -2 কোনোদিনও বসাবো না, আমার -2 ভুল, কারণ টোটাল বসাবো না, সবসময় একটা অ্যাটমের ক্ষেত্রে বসাবো। তাহলে একটা ক্লোরিন কত দেয় লেখার সময় পেপারে সবসময় কত লিখবো? -1, একটা ক্লোরিনের মাথায় লিখবো অন পেপার। বোঝা গেছে? বেশ, তাহলে এটা হয়ে গেল কি আয়নিক বন্ডের ক্ষেত্রে তার যে কোনো পরমাণুর কী জানা, এই যে চার্জ +1 -1 +2 -2, তাহলে এই যে +1 -1 +2 -2 এগুলো কি? এগুলো হলো সেই প্রত্যেকটা পরমাণুর অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা। বোঝা গেছে? তাহলে এটা কি জারণ অবস্থা বার করছি কিন্তু, যাকে আমরা অক্সিজেন স্টেট বলি। এবার চলে এসো কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে। আচ্ছা, আর দেখি, এবার চলে আসবে ইন কেস অফ কোভ্যালেন্ট বন্ড। 1 নম্বর কি কোভ্যালেন্ট বন্ড। তাহলে কোভ্যালেন্ট বন্ড একই পরমাণুর মধ্যে হতে পারে, আবার ভিন্ন পরমাণুর মধ্যে হতে পারে। একই পরমাণুকে কি বলি আমরা? হোমোঅ্যাটমিক বলি। যদি একই পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন তৈরি হয়। আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে হেটেরোঅ্যাটমিক। মানে ভিন্ন পরমাণুর মধ্যে হতে পারে। তাহলে একই পরমাণু যদি মধ্যে হয় এ বন্ড এ, তাহলে কোভ্যালেন্ট বন্ড কীভাবে ক প্রকার হয়? 3 প্রকার হয়। সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন মানে ডবল বন্ড, এ ডবল বন্ড এ, এবং সমযোজী ত্রিবন্ধন মানে এ ট্রিপল বন্ড এ। তাহলে হোমোঅ্যাটমিক যদি হয় তাহলে এ আর এর মধ্যে ইলেকট্রনের ডিফারেন্স নেই। যদি ডিফারেন্স না থাকে তাহলে এর মাথায় আধান কত হবে? 0 0 0 0 0 0। তাহলে যদি হোমোঅ্যাটমিক মলিকিউল বলে তাহলে তারা এক বন্ধনে যুক্ত হোক অথবা 2 বন্ধনে যুক্ত হোক অথবা ত্রিবন্ধনে যুক্ত হোক, তাদের মধ্যে চার্জ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কিন্তু সবসময় কি হোমোঅ্যাটমিক মলিকিউলের মধ্যে কি অ্যাটম হয়? এক্স্যাক্টলি হয় না। তার মধ্যে হয় হেটেরোঅ্যাটমিক মলিকিউলের মধ্যেও আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি যে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে। তাহলে হেটেরোঅ্যাটমিক মলিকিউল কি ধরলাম? এ আর বি, যেখানে এ নট ইকুয়ালস টু বি। তাহলে সমযোজী এক বন্ধন এ বন্ড বি। হেটেরোঅ্যাটমিক ক্ষেত্রে এ ডবল বন্ড বি আর এ ট্রিপল বন্ড বি। আমরা এখানে ধরে নিলাম লেট ইলেকট্রোনেগেটিভ, তার নিশ্চয়ই এ আর বি এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স আছে, তড়িৎ ঋণাত্মতা পার্থক্য আছে, কারণ এ নট ইকুয়ালস টু বি বলেছি। তাহলে এখানে আমরা ধরে নিলাম এখানে লেট এ ইলেকট্রোনেগেটিভিটি ধরে নিলাম বি এর ইলেকট্রোনেগেটিভিটি এ এর থেকে বেশি ধরে নিলাম। তাহলে বি এর যদি বেশি হয় তাহলে প্রথম কথা কারো মাথায় মাইনাস হবে, কারো মাথায় প্লাস আসবে। তাহলে যখনই সমযোজী বন্ধনের ক্ষেত্রে দেখব, আমরা অর্গানিক কেমিস্ট্রিতে সমযোজী বন্ধনের ক্ষেত্রে এখানে ডেল্টা নেগেটিভ বা ডেল্টা পজিটিভ দিই, কিন্তু এক্স্যাক্টলি ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ছি, তার মানে এখানে যেহেতু রেডক্স রিয়াকশন পড়ছি, এখানে একটা বন্ধনকে আমরা একটা চার্জ ধরবো। তাহলে একটা বন্ধন 1 বন্ড 1 চার্জ, 2 বন্ড 2 চার্জ, 3 বন্ড 3 চার্জ। বোঝা গেল? তাহলে একটা বন্ধনের জন্য একটা চার্জ নেব, দুটো বন্ধনের জন্য দুটো চার্জ নেব, তিনটে বন্ধনের জন্য তিনটে চার্জ নেব। কোনো সময় ধরবো না ডেল্টা মাইনাস ডেল্টা পজিটিভ, সিঙ্গেলি চার্জ নিয়ে নেব এই ক্যালকুলেশনের ক্ষেত্রে, অক্সিজেন স্টেট বার করার ক্ষেত্রে। তাহলে ধরে নিয়েছি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে কার বেশি আছে? বি এর বেশি আছে এ এর থেকে। তাহলে কার মাইনাস কার প্লাস? বি এর মাইনাস হবে এর প্লাস হবে। ক্লিয়ার? তাহলে বি এর মাইনাস, তাহলে এক বন্ধন আছে তাহলে -1 +1, তিন বন্ধন আছে তাহলে 2 হবে, তাহলে কোথায় -2 হবে? এখানে -2 হবে, এখানে +2 হবে। এবার এখানে -3 হবে, এখানে +3 হবে, কারণ 3 বন্ধন আছে। -3 +2 বুঝতে পারলে তো? -3 +3 বা -1 +2 বা -1 +1 কেন আসলো? কারণ মাইনাস কে ডিসাইড করবে? কে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আর কে ডিসাইড করছে যে সমযোজী এক বন্ধন আছে না সমযোজী দুই বন্ধন আছে না সমযোজী 3 বন্ধন আছে। তাহলে বোঝা গেল হেটেরোঅ্যাটমিক ক্ষেত্রে কীভাবে চার্জ করব। তাহলে এখানে তো আমি ধরে নিলাম যে বি এর ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা এর থেকে বেশি। তাহলে এবার কি সবগুলো ক্ষেত্রে এ বি আসবে? আমাদের মধ্যে তো অ্যাটম আসবে, এ বি দিয়ে তো কোনো কম্পাউন্ড আসবে না, এটা তো জেনারেল ইকুয়েশন বা জেনারেল একটা ফর্মুলা।
তাহলে তার জন্য আমাকে কী করতে হবে? তাহলে বিভিন্ন পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটির যে ক্রম আছে, যে অর্ডার আছে, সেটা আমাকে জানতে হবে। তাহলে কিছু ফেমাস যেই এলিমেন্ট আছে তাদের ইলেকট্রোনেগেটিভ অর্ডার আমাদেরকে মনে রেখে দিতে হবে। সেটা কি? তবেই তো আমি জানতে পারবো যে কার উপর মাইনাস আসবে বা কার উপর প্লাস আসবে। তাহলে ইলেকট্রন নেগেটিভিটির অর্ডার আমরা কিছু ফেমাস এলিমেন্টের মনে রাখবো। কীভাবে মনে রাখবো? এফ গ্রেটার দেন ও গ্রেটার দেন সিএল গ্রেটার দেন নাইট্রোজেন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন সালফার গ্রেটার দেন কার্বন গ্রেটার দেন আয়োডিন গ্রেটার দেন হাইড্রোজেন। তাহলে এটা হলো কিছু এলিমেন্ট যাদের তড়িৎ-ঋণাত্মকতা কম, তড়িৎ-ঋণাত্মকতার ক্রম। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের সব থেকে কম। তাহলে কোনো এলিমেন্টের সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে সবসময় একে ধরে নেবো প্লাসে। কে ধরে নেবো? প্লাসে। তাহলে হাইড্রোজেনের সঙ্গে যেই এলিমেন্ট যুক্ত থাকুক না কেন, এক্সের সাথে এইচের সাথে এ যুক্ত থাক, এইচের সাথে বি যুক্ত থাক, যাই যুক্ত থাকুক না কেন, তাকে অলওয়েজ পজিটিভ হিসেবে আমরা ধরে নেব, কারণ হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি যতগুলো এলিমেন্ট তার থেকে সব থেকে কম। তাহলে এই অর্ডারটা আমাকে মাথায় রেখে দিতে হবে। তারপরেই কিন্তু আমি তার কি জানতে পারবো? যে প্রত্যেকটার অক্সিজেন স্টেট কিন্তু বার করতে পারবো। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি দেখে নিই। বললো যে অ্যানিলিনের অক্সিজেন স্টেট বার করো। তাহলে অ্যানিলিনের ফর্মুলা কি? C6H5NH2। তাহলে কি শুধুমাত্র ফর্মুলা জানলে আমাদের হবে? অ্যাকচুয়ালি হবে না। কি জানতে হবে? স্ট্রাকচার জানতে হবে। তাহলে স্ট্রাকচার জানলাম, এটা হচ্ছে স্ট্রাকচার। এইভাবে আমি প্রত্যেকটা স্ট্রাকচারকে এঁকে নেব। তাহলে এখানে কে আছে? এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে। বোঝা গেল? এবার এখানে সরি এখানে আছে হাইড্রোজেন, 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 এবং এই প্রত্যেকটাতে কি আছে? কার্বন কার্বন আছে। তাহলে বললো যে এই অ্যানিনের প্রত্যেকটার অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যা বার করা। কীভাবে বার করবো? দেখে নেবো তারা কীভাবে বন্ধনের মাধ্যমে আছে। কোভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে আছে, না আয়নিক বন্ধনের মধ্যে আছে, না কোঅর্ডিনেট বন্ধনের মাধ্যমে আছে। এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এলিমেন্ট কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ আছে। তাহলে কোভ্যালেন্টের রুল লাগাবো হোমোঅ্যাটমিক হেটারোটমিক ক্ষেত্রে। সিঙ্গেল বন্ড হলে +1 চার্জ, ডবল বন্ড হলে -1 চার্জ, আর ট্রিপল বন্ড হলে -1 বা +1। মানে এক বন্ধন হলে একটা চার্জ, দু বন্ধন হলে দুটো চার্জ, তিন বন্ধন হলে তিনটা চার্জ। অ্যানিনের প্রত্যেকটা এলিমেন্ট সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তাহলে এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের আমাদের অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা বের করতে হবে। তাহলে চলো বের করি। ফার্স্ট হাইড্রোজেন। আমি কি বলেছিলাম? হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বাকি যতগুলো এলিমেন্টের সব থেকে কম। এই যে দেখো, দেখা যাচ্ছে এখানটায়। তাহলে হাইড্রোজেনের প্রত্যেক কী হবে? +1। এর যদি +1 হয়, নাইট্রোজেনের সঙ্গে সমযোজী এক বন্ধনে যুক্ত আছে, তাহলে কী হবে? -1। আবার এখানে +1, এখানে কী হবে? -1। এবার এখানে নাইট্রোজেন, এখানে কী আছে? কার্বন আছে। নাইট্রোজেন আর কার্বনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার্বনের থেকে। তাহলে নাইট্রোজেনের মাথায় -1 হবে, কার্বনের মাথায় +1 হবে। বোঝা গেল? তাহলে নাইট্রোজেনের টোটাল অক্সিজেন স্টেট কত? -1 -1 -1 -3। বোঝা গেল? তাহলে এটা হলো অক্সিজেন স্টেট। এবার কার্বনের দেখো, এই কার্বন আর এই কার্বনের মধ্যে এরা হোমোঅ্যাটমিক না হেটারোঅ্যাটমিক? হোমোঅ্যাটমিক। হোমোঅ্যাটমিকের ক্ষেত্রে কী বলেছিলাম? 0 হবে। তাহলে এই কার্বন আর এই কার্বন, এই কার্বন, এই কার্বন, এই কার্বন, কার্বন কার্বনের জন্য কোনো রকম চার্জ আসবে না। কিন্তু এই কার্বন কিন্তু এই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে। আবার হাইড্রোজেনের সঙ্গে যুক্ত মানে হাইড্রোজেন ইলেকট্রনের সব থেকে কম। তাহলে এর আসবে +1, এর আসবে -1, 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 এর আসবে +1, এর আসবে -1। তাহলে কার্বনের অক্সিজেন স্টেট কত? এখানে একবার হচ্ছে +1 এসছে আর একটা হচ্ছে -1 এসছে। ঠিক আছে? হাইড্রোজেনে কত এসছে? সব জায়গায় +1, তাহলে +1ই এসছে। তাহলে এটা কি হলো? অক্সিডেশন স্টেট বার করার নিয়ম। তাহলে অক্সিডেশন স্টেট বার করার জন্যে আমার এলিমেন্টার বা কম্পাউন্ডার স্ট্রাকচার জানতে হবে, এবং স্ট্রাকচার জানতে গেলে তাকে দেখতে হবে তারা কোন বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, না আয়নীয় বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, না অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তাহলে যেই বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে সেই বন্ধনের রুলস আমাকে দেখাতে হবে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কোভ্যালেন্টের ক্ষেত্রে রুলস বলে দিলাম কীভাবে হয়, হোমোঅ্যাটমিক হেটারোঅ্যাটমিক।
বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট চলে আসলো নেক্সট একটা বন্ড, সেটা কি অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড কি? তাদের মধ্যে হোমো অ্যাটমিকের মধ্যে হতে পারে, অবশ্যই হতে পারে। আর একটা কার মধ্যে হতে পারে? হেটেরো অ্যাটমিকের ক্ষেত্রে হতে পারে। বোঝা গেল? তাহলে হোমো অ্যাটমিক আর হেটেরো অ্যাটমিক এই দুটোর মধ্যে অসমযোজী বন্ধন দেখতে পাচ্ছি। তাহলে ধরো হোমো অ্যাটমিক মানে এ আর এ, অসমযোজী বন্ধন কীভাবে আঁকে? এইভাবে আঁকে। এটা হচ্ছে অসমযোজী বন্ধন আঁকার সিম্বল। এটার মানে হচ্ছে যার দিকে অ্যারো আছে সে কমপ্লিট দুটো ইলেকট্রন দিয়ে দিয়েছে, তার বন্ধনে দুটো ইলেকট্রন দিয়ে দিয়েছে। যার দিকে অ্যারো সে পুরো দুটো ইলেকট্রন নিয়ে নিয়েছে। তাহলে এ আর এ এর মধ্যে যদি সমযোজী বন্ধন তৈরি হয়, অসমযোজী বন্ধন তৈরি হয়, তাহলে কে গুঁতো খাচ্ছে? এ গুঁতো খাচ্ছে। তাহলে এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে? নেই। তাহলে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স নেই, তা সত্ত্বেও এ এ এই এ এই যে এটা আছে সে তার পুরো ইলেকট্রনটা কাকে দিয়ে দিচ্ছে? একে দিয়ে দিচ্ছে। তাহলে অসমযোজী বন্ধনের ক্ষেত্রে মনে রাখবো অসমযোজী কোঅর্ডিনেট যদি একটা বন্ড থাকে তাহলে চার্জ কি হবে? -2। চার্জ কী হবে? 2 হবে। চার্জ কী হবে? 2, -2 নয়, 2 হবে। -2 +2 ওটা দেখবো পরে। তাহলে যে গুঁতো দেবে যার দিকে অ্যারো আছে সে কী হয়? তাকে ইলেকট্রন দিয়ে দিয়েছে। তাহলে এর উপর কী চার্জ হবে? 2 চার্জ হবে। তাহলে একটা বন্ধনের জন্য চার্জ কত হবে? 2 হবে। তাহলে কোশ্চেন হচ্ছে K-2 K+2। তাহলে যে ইলেকট্রন দিয়ে দেবে তার থেকে ইলেকট্রন চলে গেছে, তাহলে নিশ্চয়ই সে তার কাছে প্লাস আসবে। আর যার উপর ইলেকট্রন পড়েছে সে নিশ্চয়ই মাইনাস হবে। তাহলে এই দুটোর মধ্যে কার উপর ইলেকট্রন পড়েছে? এই এটার উপর ইলেকট্রন পড়েছে, এই ইলেকট্রন এটা থেকে ইলেকট্রন গেছে। তাহলে এর মাথায় আসবে কি? -2 চার্জ, এর মাথায় কি আসবে? +2 চার্জ। তাহলে কোঅর্ডিনেট বন্ডে একটা কোঅর্ডিনেট বন্ড, দুটো চার্জ। আর কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কি ছিল? একটা বন্ড একটা চার্জ। কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে কি হবে? একটা বন্ড দুটো চার্জ। এবার চার্জ কার উপর -2 কার উপর +2 কীভাবে হবে বুঝতে পারলে? যার দিকে অ্যারো যাবে তার হবে -2, আর যার থেকে অ্যারো যাবে সে হবে +2। তাহলে এখানে কি হলো? এখানে একটা জিনিস আসছে, কি আসছে? সব সমযোজী বন্ধনের মধ্যে কি চার্জ 0 আসবে? যেমন এ বন্ড এ, এখানে 0। কিন্তু সব সমযোজী বন্ধ সব কিছুর ক্ষেত্রে, সব হোমোঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে চার্জ কি 0 আসবে? আসবে না। কেন? এরা হোমোঅ্যাটমিক, কিন্তু এর মধ্যে কি চলে এসছে? চার্জ চলে এসছে। তাহলে সব হোমোঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে চার্জ যে 0 হবে এটা সত্য নয়। কন্ডিশন যে তারা কোন বন্ধনের মাধ্যমে আবদ্ধ আছে। যদি কোঅর্ডিনেট বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে তাহলে হোমোঅ্যাটমিক মলিকুল হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কী ডেভেলপ হয়েছে? চার্জ ডেভেলপ হয়েছে। বোঝা গেল? এবার চলে আসো হেটেরো অ্যাটমিকের ক্ষেত্রে। হেটেরো অ্যাটমিকের ক্ষেত্রে কী হতে পারে? এ থেকে বি একটা এভাবে হেটেরো অ্যাটমিক হতে পারে, অথবা এইভাবে হতে পারে। এটার মানে কি হলো? এ বি দুটো হেটেরো অ্যাটমিক। এবার ধরে নিলাম এক্স বি এর ইলেকট্রোনেগেটিভিটি এক্স এর থেকে বেশি, লেট ধরে নিলাম। তাহলে যদি এরকম থাকে যে বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি এবং এই অ্যারোটা বি এর দিকেই আছে, তাহলে তার উপর কত চার্জ চলে আসবে? -2, এর উপর +2। এবার যদি হয় যে বি এর ইলেকট্রোনেগেটিভিটি কি বেশি, কিন্তু বি থেকে অ্যারোটা কোন দিকে গেছে? এ এর দিকে গেছে, তার মানে লেস ইলেকট্রোনেগেটিভিটি এলিমেন্টের দিকে গেছে। তাহলে কি হয়ে যাবে? এখানে আসবে 0, এখানে আসবে 0। আশা করি বোঝা গেল। যদি মোর ইলেকট্রোনেগেটিভিটির দিকে যদি অ্যারোটা যায় তাহলে -2 কে ভাবে? যার মোর ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড তার উপর -2। এবার দেখা গেল অ্যারোটা এসছে লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ক্ষেত্রে, তাহলে এখানে কত চলে আসবে? এখানে হয়ে যাবে 0 0 ধরে নেব। আশা করা যায় বোঝা গেল এই জিনিসটা। ক্লিয়ার? তাহলে এটা একটা সুন্দর এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই। যেমন HCN, H বন্ড সি, আর একটা কি? H বন্ড সি, সরি, আরেকটা হচ্ছে H বন্ড এন, ট্রিপল বন্ড, একটা বন্ড হচ্ছে কোঅর্ডিনেট বন্ড সি। এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে প্রত্যেকটার কী বার করতে হবে? অক্সিডেশন স্টেট বার করতে হবে। তাহলে প্রথমে এখানে দেখো, এখানে কত হবে? +1 -1, এই কার্বন আর হাইড্রোজেনের মধ্যে। এবার কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কি দেখব? কার্বন আর নাইট্রোজেনের মধ্যে দেখব কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি?
কার্বনের বেশি, নাইট্রোজেনের বেশি। তাহলে কটা বন্ধন আছে? 3টা বন্ধন। কী বন্ধন আছে? সমযোজী বন্ধন আছে। তাহলে একটা বন্ধনের জন্য একটা চার্জ, দুটো বন্ধনের জন্য দুটো চার্জ, তিনটে বন্ধনের জন্য তিনটে চার্জ। তাহলে নাইট্রোজেনের মাথায় কটা চার্জ আসবে? যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে আসবে -3, এখানে আসবে +3। তাহলে কত চার্জ হলো হাইড্রোজেনের মাথায়? +1। এর মাথায় কত চার্জ হলো? +2। এর মাথায় কত চার্জ হলো? -3। তাহলে এটা হলো হাইড্রোজেন সায়ানাইডের ক্ষেত্রে হাইড্রোজেন, কার্বন এবং নাইট্রোজেনের অক্সিজেন স্টেট, তার নিজস্ব চার্জ, অক্সিজেন স্টেট। বোঝা গেল? এবার এখানে চলে এসো, এখানে দেখি, এখানে দেখবো এর কত চার্জ আছে? +1, -1। বোঝা গেল? এবার কার্বন আর নাইট্রোজেনের মধ্যে দেখো, কার্বন আর নাইট্রোজেনের মধ্যে দুটো কি আছে? সমযোজী বন্ধন, একটা আছে অসমযোজী বন্ধন। তাহলে দুটো সমযোজী বন্ধনের জন্য দুটো চার্জ হয় প্রথমে, তাহলে কার উপর -2? এর উপর -2, এর উপর +2। এবার সমযোজী বন্ধন আছে, সমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন, কোঅর্ডিনেট বন্ড আছে। তাহলে নাইট্রোজেন আর কার্বনের মধ্যে কোঅর্ডিনেট বন্ড আছে একটা। তাহলে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? এন বেশি ইলেকট্রোনেগেটিভ কার্বনের থেকে, কিন্তু অ্যারোটা কোন দিকে গেছে? লেস ইলেকট্রোনেগেটিভ কার্বনের দিকে গেছে। তাহলে এর উপর আধানের ডিস্ট্রিবিউশনটা কী হবে? 0, 0। তাহলে এবার কত আসবে? কোঅর্ডিনেট বন্ডের জন্য আসবে 0, 0। বোঝা গেল? তাহলে চার্জ কত হলো? এখানে হলো -3 +2। তাহলে দেখো চার্জ সব জায়গায় সেমই আসছে। নাইট্রোজেনের ক্ষেত্রে -3 ছিল, এখানে -3 আসছে। কার্বনের ক্ষেত্রে +2 ছিল, এখানেও +2 হচ্ছে। খালি কী হয়ে গেছে? তাদের পজিশানটা ডিফারেন্স হয়ে গেছে এবং তাদের ক্যালকুলেশনের যে মানে ডিফারেন্সটা, সেটা একটু ডিফারেন্স হয়ে গেছে। বাকি কিন্তু সব কিছু ঠিকই আছে। তাহলে এটা হলো আমাদের অক্সিজেন স্টেট বার করার নিয়ম। কার মাধ্যমে? স্ট্রাকচার রুলের মাধ্যমে। আশা করা যায় তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। যদি ফার্দার কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্টে জানাও, এবং যদি তোমাদের এই লেকচারটা তোমাদের কোনো রকম কাজে লেগে থাকে তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের ক্লাস 11-এর যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা এইভাবে ডিটেল লেকচারে কমপ্লিট করার চেষ্টা করব। ভালো থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তার আগে আমি তোমাদেরকে দুটো এক্সাম্পলের দিয়ে দিচ্ছি, যেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। একটা হচ্ছে এটা বেঞ্জালডিহাইড, আর একটা হচ্ছে নাইট্রোবেঞ্জিন। এই দুটো স্ট্রাকচার আমি তোমাদেরকে এঁকে দিলাম। এই দুটো স্ট্রাকচারের প্রত্যেকটা এলিমেন্টের অক্সিডেশন স্টেট বার করার কাজে দেবে। আমি নেক্সট লেকচারের এটা থেকে এটার অ্যান্সার দিয়ে তারপরে ফার্দার আমি বলার চেষ্টা করব। ফার্দার যেটা আসবে ক্যালকুলেশন অফ অক্সিডেশন নাম্বার, সেটা নিয়ে আলোচনা করব। ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটাকে সাবস্ক্রাইব করে নাও। আই হোপ তোমাদের ক্ষেত্রে ইজি হবে।